আমার বিয়ের ১.৫ বছর পরে আমি বেবি কনসিভ করি। কত যে খুশি হলাম মা হব, ১ম বাচ্চা। আমার হাসব্যান্ডও অনেক খুশি হলেন। আমি যা খেতে ভালোবাসতাম সব সে এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি খেতে পারতাম না। আর আমার শাশুড়ি সব খাবার নিয়ে তার রুমে রেখে দিত। অথচ সে পাড়া প্রতিবেশীদেরকে বলে বেড়াতো আমি নাকি প্রতিদিন ১-১.৫ কেজি ফল একাই খেয়ে ফেলি, তাদেরকে দেই না। এই কথাটা ১ দিন ২ দিন ৩ দিন বলতে বলতে যখন পাড়া প্রতিবেশী সবাই জেনে ফেলল, তখন আমার স্বামী লুকিয়ে লুকিয়ে আমার জন্য খাবার নিয়ে আসতো। দিনের বেলায় আমি যখন ঘুমাতাম তখন আমার শাশুড়ির রুমে এসে খাবার দাবার সব খুঁজে তার যেই খাবারটা পছন্দ হতো সেটাই সে লুকিয়ে নিয়ে চলে যেত। আমি প্রেগনেন্সির শুরু থেকেই ভাত আর সবজি খাওয়ারই চেষ্টা করেছি। প্রেগনেন্সির ৪ মাস পর ফল কেমন তা নিজের চোখেও দেখিনি। আমার শ্বশুরবাড়িতে উঠান ঝাড়ু দেয়া থেকে শুরু করে যাবতীয় রান্নাবান্নার সব কাজ আমি একা হাতে সামলেছি। আবার যখন ধানের সময় এলো তখন আমি ধান সিদ্ধ পর্যন্ত করেছি। যখন নতুন ধান ওঠে তখন ধানকে চাল বানাতে কত যে কাজ করতে হয় তা শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই বুঝবে। এই সব কাজগুলো আমি বাবুকে পেটে নিয়েই করেছি। আর যার জন্য আমি অনেক দুর্বল হয়ে পড়ি। ধান শেষ হতে না হতেই পেঁয়াজের সিজন চলে আসে। আমার শ্বশুরবাড়িতে সবসময় একটার পর একটা চাষাবাদ চলতেই থাকে। যখন বাড়িতে পেঁয়াজ আনা হয় তখন আমার পেট অনেকটাই বড় হয়ে যায়। সেই জন্য আমি ঠিক করে উঠতে পারতাম না, বসতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। তারপরেও আমার যতদূর সম্ভব হয়েছে আমি কাজ করেছি। এগুলা দেখে আমার শ্বশুর বলেছেন, জমিদারের বাচ্চা, কাজও জানে না, সারাদিন খায় আর ঘুমায়। একদিকে পেঁয়াজের সময় চলতেছে, ওইদিকে আমার প্রেগনেন্সির ৮ মাস চলে। সেই সময় আমার শাশুড়ি আমাকে একা বাড়িতে ফেলে তার মেয়ের কাছে গেছে। তার মেয়ে নাকি অনেক অসুস্থ। সামান্য জ্বর ঠান্ডায় সে রান্নাবান্না করতে পারছে না। সেজন্য আমার শাশুড়ি তার মেয়ের সংসারে গেছে। অথচ আমার শাশুড়ি আমার কথা একটাবার চিন্তা করেনি। এই সময়েও আমি সব কাজ করেছি। কষ্টে একা একা কান্না করেছি। প্রেগনেন্সির ৯ মাস পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। বাপের বাড়িতে একটা বেলার জন্যও যেতে দেয়নি। পরবর্তীতে আমার বাবা ঈদের ১০ দিন পর এসে আমাকে জোর করে বাপের বাড়িতে নিয়ে যায়। ঠিকমতো খাওয়া-দাওয়া না করতে পারার ফলে আমার বাবুর মাত্র ১.৫ কেজি ওজন হয়। তাও বাবার বাড়িতে আসার পরে ওর ওজন বাড়ে। এর কয়েকদিনের মধ্যেই ভোর রাতের দিকে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু করে। ব্যথা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এরপর আমার বাবা আর মা জেলা শহরের একটা হসপিটালে আমাকে নিয়ে যায়। খবর পেলে আমার স্বামী এবং শাশুড়ি দুজনেই সেখানে আসে। আমার শাশুড়ি আমাকে কিছুতেই সিজার করতে দিবে না। আমার শাশুড়ির এক কথা, বাচ্চা যেহেতু ছোট, নরমালি হবে। হসপিটালের নার্সরাও আর বেশি জোরাজুরি না করে নরমালের চেষ্টা করে। এমন করতে করতে দুপুর ২টা বেজে যায়। আমার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। তখন আমার আব্বু বলেছে এখন সিজার করার জন্য। তখন আমার স্বামী বলে উঠল, ওর যদি সিজার করা হয় তাহলে পরবর্তীতে ও বাড়ির কাজকাম ভালো করে করতে পারবে না। ক্রমশই আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি বাঁচব কিনা তারও কোনো ঠিক নাই। সেই সময় দাঁড়িয়েও আমার শাশুড়ি অন্য বাড়ির বউদের সাথে আমার তুলনা করেছে। বলেছে, অমুক বাড়ির বউয়ের ৩ দিন পর হইছে, তমুক বাড়ির বউয়ের ৫ দিন পর হইছে, ওরও হবে। তাদের এই খামখেয়ালির জন্য আমার বাচ্চাটা আমার পেটেই মারা যায়। আর আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন আমাকে ওটিতে নেয়া হয় সিজার করার জন্য। ওটিতে নেয়ার পরপরই আমার বেবিটা নরমালি হয়ে যায়। আমি তখনও জানি না যে আমার বাবু এই পৃথিবীতে আর নেই। আমাকে যখন বেডে দেওয়া হয় তখন আমার মা বলেছে, "ধৈর্য ধর, আল্লাহ তোকে আবার বাবু দিবে।" তখন আমি জানতে পারি আমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছিল। কিন্তু আমি আমার বাবুটাকে এক নজর চোখের দেখাও দেখতে পারিনি। আমাকে বেডে দেওয়ার আগেই ওকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আপু, জানেন না, আমার বাচ্চাটাকে আমি সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য কত যে চেষ্টা করেছি, কত কষ্ট করেছি, সবার কত যে অত্যাচার সহ্য করেছি শুধুমাত্র মা ডাক শোনার জন্য। কিন্তু আমার কি কপাল! আমি আমার বাচ্চাটাকে একবার চোখের দেখাও দেখতে পারিনি। আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি আজ ৬ দিন হলো। আমার স্বামী চুপ করে দাঁড়িয়েই ছিল। সে কোনো কথাই বলেনি। সে তো আমাকে দিয়ে সারা জীবন কাজ করাতে চেয়েছে। যার জন্য আমার ছোট্ট মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে পৃথিবী ছেড়ে আল্লাহর কাছেই চলে গেছে। কাউকে দোষ দেই না, যার জিনিস সে নিয়ে গেছে। কিন্তু বাবুটা পেটে থাকতে আমার সাথে যে অত্যাচার করা হয়েছে, যা আমি কোনো দিন ভুলতে পারবো না। হসপিটাল থেকে বের হয়েই বলেছিলাম, তোমাদের যার যা কাজ আছে সব আমাকে দাও, আমি করব। আমার মেয়েটা তো আর পৃথিবীতে নেই। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।